গতকাল আমার স্বামী মারা গেছেন। গতকাল থেকে আজ পর্যন্ত সকল রীতি রেওয়াজ আশেপাশের মহিলারা বলে বলে করিয়ে নিচ্ছেন। সবাই খুব উদ্বিগ্ন আমার শুকনো চোখ দেখে। কেউ কেউ ফিসফিস করে সমালোচনাও করছে আমার শুকনো চোখের। কেউ কেউ কাছে এসে বিলাপ করে আমাকে কাঁদতে বলছেন, যেন বুকের পাথর চাপা কষ্ট বের হয়ে যায়। কেউ ভাবছে আমি এতদিনের সঙ্গী হারিয়ে শোকে পাথর হয়ে গেছি। সবাই বলছে, অনন্যা কাঁদো তুমি, নইলে তোমার ক্ষতি হবে। সঙ্গী চিরকাল কারোই থাকে না, কেঁদে বুক হালকা করো। কিন্তু আমার চোখ জোড়া যেন শুকিয়ে গেছে। আমাদের ৩৪ বছরের তথাকথিত সুখের সংসার, আমাদের দুটো সন্তান, এক ছেলে এক মেয়ে। মেয়ে বড়, তার বছর পাঁচেকের ছোট ছেলে। বিয়ের প্রথম দিনগুলো বেশ ভালোই ছিল। আমার যখন বিয়ে হয় তখন আমি মাত্র ১৭ বছর, আর আমার স্বামী ৪০ ছুঁই ছুঁই, অবশ্য ৯০-এর দশকে। এটা খুব একটা আশ্চর্যজনক বিষয় ছিল না। আমার বিয়েতে পরিবারের সবাই খুশি। ঝুট ঝামেলা মানে শ্বশুরি ননদ কেউ নেই, একেবারে একার সংসার। আমিও খুশি, কারণ ১৭ বছর বয়সে আমি বেশ কয়েকটা শাড়ির মালিক হয়ে গেলাম। আমার গা ভর্তি সোনার গহনা। স্বামীও তোতা ময়না পাখির মতো আদর যত্ন করে। বাড়ির গুরুজনরা পই পই করে বলে দিয়েছেন, যাচ্ছ লাল শাড়িতে, সাদা শাড়িতে বের হয়ে এসো। তার আগে নয়, স্বামীর মন জুগিয়ে চলবে। বিয়ের ৩ মাস না যেতেই আমি অন্তঃসত্ত্বা। প্রথমবার ধাক্কা খেলাম যখন আমার স্বামীকে ডাক্তার জানালো আমি মা হতে চলেছি। বাড়ি ফিরেই তার প্রথম কথা ছিল, সন্তান ছেলে হতে হবে, নইলে সে স্বীকার করবে না ওটা তার সন্তান। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আমি কি করে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা জানবো, সেটা তো উপরওয়ালার উপর। কথাটা শুনেই সে আমায় জোরে থাপ্পড় দিয়ে বলল, সেসব আমি জানি না, আমি মেয়ে চাই না। মেয়ে মানেই আমার মাথা নিচু হওয়া, কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘোরা। ওইটুকু বয়সে এইসব কথা শোনার পর আমার মনে হতে লাগলো আমি মনে হয় ঘৃণিত কোনো বস্তু। এতটা অপমান! ওই দিন আমার তাসের ঘর ভেঙে গেল, দিশারা হয়ে গেলাম। কি করবো ভেবে রাত দিন আল্লাহর কাছে দোয়া করতাম যেন পুত্র সন্তান হয়। কিন্তু ভাগ্যের ফের আমার মেয়ে হলো। আমি তেমন রূপবতী না হলেও আমার মেয়ে চোখ ধাঁধানো রূপ নিয়ে জন্মালো। লোকসম্মুখে খুব খুশি হওয়ার ভান করে বরকত বিশাল আয়োজন করে মেয়ের আকিকা দিল। সবাইকে হেসে হেসে মিষ্টি বিতরণ করলো। লোকচক্ষুর আড়ালে আমার জীবন বিভীষিকায় হয়ে উঠলো। মেয়েটা কাঁদলে সে আমাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিত। শীতের রাতে বাচ্চা সহ আমাকে বের করে দিয়ে বেডরুমের দরজা বন্ধ করে সে ঘুমাতো। লজ্জায় ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। ওর ব্যবহার মনে হতো যেন আমার দোষেই মেয়ে হয়েছে। মেয়ের বোধ বুদ্ধি হওয়ার পর থেকে সে যদিও মেয়ের সাথে কোনো খারাপ আচরণ করেনি, তারপরেও মেয়ের সাথে তার একটা প্রচণ্ড দূরত্ব তৈরি হয়ে গেল। দেখতে দেখতে ৫ বছর কেটে গেল। বরকতের এসব আচরণ না চাইতেও কারো কারো নজরে পড়েই গেল। সবাই কেবল সান্ত্বনা দেয় যে প্রথম সন্তান মেয়ে হলে অনেক স্বামীরই তা পছন্দ করে না। মেনে নাও, ধৈর্য ধরো, একটা ছেলে হলে সব ঠিক হয়ে যাবে। বাপের বাড়ির সবাই বলে মেয়েদের জীবন এসবে স্বাভাবিক, মেনে নাও, এসব তোমার কপালে ছিল। ঘরের বাইরে সে একজন আদর্শ স্বামী, আদর্শ পিতা, কিন্তু ৫ বছরের মানসিক নির্যাতনে আমার বয়স যেন ২০ বছর বেড়ে গেল। আমার চেহারা ভেঙে গেল, শরীর শুকিয়ে গেল। প্রতি রাতেই আমাকে শুনতে হয় আমায় আর তার ভালো লাগে না, সে আবারও বিয়ে করবে। আমি আবারও দিশেহারা। একে তো পড়াশোনা বেশি দূর করতে পারিনি, মাত্র এসএসসি পাস, তার উপর মেয়ে আছে একটা। কই যাব, কার কাছে যাব? যার কাছেই যাই সেই বলে আরেকটা সন্তান না অনন্যা, সন্তান সংসারের শেকড় হয়। একটা ছেলেপুলে হলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। ফলে আমি আবারও গর্ভবতী। এবার সে বহু আকাঙ্ক্ষিত পুত্র সন্তান এলো। আমার অবস্থান কিছুটা উন্নত হলো, কিন্তু আমার মেয়েটা প্রকাশ্যে অবহেলা পেতে লাগলো। ছেলের জন্য যেটা না চাইতে আসে, মেয়ের জন্য বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতে হয়। মেয়ে তখন ৬ বছর বয়স, ছেলের ১ বছর। সিদ্ধান্ত নিলাম আবার পড়াশোনা করব। সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সহযোগিতা করবে কে? টাকা কই পাবো? অনেক বলে কয়ে তাকে রাজি করলাম। রাজি হলো বটে, কিন্তু টাকা দেবে না। এমন সময় এগিয়ে এলো আমার বড় বোন অহনা। বোনের দেওয়া টাকায় কলেজে ভর্তি হলাম। আমার ভর্তির জন্য মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে বোর্ডে আবেদন করতে হয়েছিল। অনেক ঝক্কি সামলেই পরে ভর্তি হলাম। কোনোদিন কলেজ জিনিসটা কি দেখার সুযোগ পাইনি, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্ম ফিল-আপ ছাড়া। টেনে টুনে ২য় বিভাগে এসএসসি পরীক্ষায় পাশ করলাম। আরেক যুদ্ধ শুরু হলো ইউনিভার্সিটিতে ভর্তি নিয়ে। সে কোনো মতেই চায় না আমি আর পড়াশোনা করি, কিন্তু সামান্য এইচএসসি পাশ করে আমি কতটুকুই বা কি করতে পারবো নিজের জন্য? এই টানাপোড়েনে চলতে থাকে আরও ৩-৪ বছর। কোনো মতেই রাজি করানো যায় না, আর সংসার ছেড়ে বা তার অনুমতির বাইরে কিছু করার সাহসও ছিল না। আবারও বোনের দ্বারস্থ হলাম, লুকিয়ে অ্যাডমিশন নিলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রেগুলার ক্লাস করতে হবে না, পরীক্ষাও শুক্রবারে হয়, জেনেই এখানে ভর্তি হওয়া। আমার কেবল একটা সার্টিফিকেট লাগবে। ছেলের বয়স তখন ৩.৫। সংসার সন্তান নিয়ে আমি নিজের যত্ন নিতে ভুলে গেছি, ঠিকমতো চুল আঁচড়াতেই ভুলে গেছি। সারাদিন কাটে রান্না করা আর বাচ্চাদের পেছনে, রাত কাটে তাচ্ছিল্যে অবজ্ঞায়। একদিন দেখি বরকতের ফোনে কে একজন কল করে। রাত নেই দিন নেই সে নম্বর থেকে কল আসে, আর বরকত উঠে অন্যদিকে চলে যায়। একদিন আমি শুয়েছি, দুপুরের সময় সে নম্বর থেকে কল আসে। বরকত আমার পাশেই শুয়েছিল। ইচ্ছে করেই আমি ফোন তুলি, হ্যালো বলতে ওই পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। আমাকে জিজ্ঞেস করে আমি কে, বরকতের ফোন আমার কাছে কেন। আমি লাউড স্পিকারে বরকতকে শোনালাম এবং বললাম আমি কি জবাব দেব। ওর পরকীয়ার খবর আমি জানার পরেও তার চোখে কোনো লজ্জা বা অপরাধবোধ খুঁজে পাইনি। আমি জিজ্ঞেস করার পর জানতে পারলাম সে ওই মেয়েকে বিয়ে করবে। আমাকে নাকি ৪০ বছরের বুড়ির মতো লাগে। পায়ের নিচ থেকে মাটি সরে গেল, নিজের প্রতি
নিজেরই ঘেন্না লাগতে শুরু করলো। এবার রোজ রোজ ঝগড়া হতে লাগলো, ঝগড়ার সাথে নতুন যুক্ত হলো গায়ে হাত তোলা। এভাবে থাকতে থাকতে একদিন জেদ চেপে গেল, ডিভোর্স আমি তাকে দেবই না, আমার জীবন তো শেষ, ওর জীবনে নতুন কিছু আমি হতে দেব না। মেয়েটার ফোন নাম্বার বরকতের ফোন থেকে অলক্ষ্যে নিয়ে নিলাম। ফোন দিয়ে মেয়েটিকে সব জানালাম যে তার 2টো বাচ্চা আছে, বিয়ে হয়েছে প্রায় 10 বছর, বরকত মেয়েটির সাথেও প্রতারণা করছে, তাকে বলেছে তার বিয়ে হয়নি। সব শুনে মেয়েটি বরকতকে ছেড়ে গেল। তারপরেও তার অহংকার কমেনি, সে বিছানা আলাদা করে নিল। আমি আমার মতো জীবন বেছে নিলাম, পড়াশোনার পাশাপাশি একটা ছোট স্কুলে চাকরি নিলাম জুনিয়র শিক্ষক হিসেবে। উপরের লেভেল সব ঠিক, হাসি খুশি সুখী পরিবার যেমন, পর্দার আড়ালে কেবল অন্ধকার। ধীরে ধীরে স্নাতকোত্তর সম্মান সহ পাশ করে আমি একটা কলেজে যোগ দিলাম নিবন্ধনের মাধ্যমে। তখন আমার বয়স 30 ছুঁই ছুঁই। আমার জীবনে বরকত কেবল একটি নাম হয়ে রইল। অন্যদিকে বরকতের একের পর এক ব্যবসায় লস হতে লাগলো। সে সোনায় হাত দিলে সেটা যেন ছাই হয়ে যায়, আর দোষ এসে পড়ে আমার ঘাড়ে। আমার খারাপ চরিত্রের জন্য তার নাকি অধঃপতন হচ্ছে। আমি আমার জীবন, আমার 2 সন্তান এবং চাকরির মধ্যে সীমাবদ্ধ করে ফেললাম। যেহেতু একই ঘরে থাকি সেহেতু সাংসারিক দায়িত্ব পালন করতাম, স্ত্রীর ধর্ম পালন করতাম, কিন্তু তাকে ভালোবাসতাম না। আর ছেলে মেয়েরা সমাজের উচ্চ অবস্থানে প্রতিষ্ঠিত, মেয়ে ডাক্তার, মেয়ে জামাই ব্যাংকার, ওরা দেশের বাইরে থাকে। সবচেয়ে বড় কথা, আমার মেয়ে সুখে আছে। ছেলেকে বিসিএস প্রশাসন বিয়ে দিয়েছি, বৌমা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে আমি ছেলের সাথে থাকি, আর বরকত নিজের বাড়িতে থাকে। টাকার অভাব তার হয়নি জীবনের শেষ দিন পর্যন্ত। ছেলে মেয়ে এমনকি আমিও মাসের শুরুতে তাকে পাঠিয়ে দিতাম টাকা। রান্নার লোক ছিল, ঘরে কাজের লোক ছিল, বরকতের সেবার জন্য নার্স রাখা হয়েছিল। আমি মাঝে মাঝে এসে কয়েকদিন থেকে যেতাম। কাল তার মৃত্যুর আগে সে আমাকে ফোন করে আসতে বলে, মাপ চায়। না, আমার ওর প্রতি অভিমান ছিল না, রাগ বা আক্ষেপও ছিল না, ওর প্রতি আমার কোনো অনুভূতিই ছিল না। আর যখন সবাই বলেছে অনন্যা কাঁদো, আমি কেবল স্বস্তির নিঃশ্বাস ফেলি আর ভাবি আমি কথা রেখেছি। লাল শাড়িতে ঢুকেছিলাম, বের হচ্ছি সাদা শাড়িতে। অবশেষে আমার মুক্তি হলো। মুক্তির আনন্দে আমার সত্যিই কাঁদতে ইচ্ছে করছে।